একদম। হ্যাঁ, তো মিররলেস ক্যামেরাতে মিরর ইউনিটটা থাকে না, ওপরের ওই প্রিজমটাও থাকে না। সেটার কাজ ডিএসএলআর এর ক্ষেত্রে কি হতো, লাইট যখন লেন্সের থ্রু দিয়ে আসছে, এসে ভেতরের মিরর ইউনিটটাতে মিরর যেটা থাকে সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করা থাকে, সেখানে পড়ে সেটা রিফ্লেক্ট হয়ে ওপরের দিকে যায় এবং ওপরে একটা পেন্টাপ্রিজম থাকে, সেখানে সেটা দুবার রিফ্লেকশন হওয়ার পর ভিউ ফাইন্ডার দিয়ে বেরোয় এবং আমরা দেখতে পাই। নর্মালি লেন্সের থ্রু দিয়ে যখনই কোনো ইমেজ তৈরি হয় তখন কিন্তু সেটা উল্টো তৈরি হয়, সেটা আপনারা জানেন তো? হ্যাঁ, উল্টো তৈরি হয়, উল্টো, আপসাইড ডাউন। এই উল্টো ছবিটা আমরা যদি ভিউ ফাইন্ডারে উল্টো দেখতে পেতাম, ধরুন আজকে আপনার বন্ধুর ছবি তুলছেন, ক্যামেরা চোখে দিলেন, দেখলেন বন্ধুর মাথা নিচে পা উপরে, কেমন লাগবে ছবিটা? তুলতে পারবেন? অসুবিধা হবে। সেই জিনিসটা যাতে না হয় সেটাকে কারেকশন করার জন্য ডিজিটাল এসএলআর ক্যামেরায়, এসএলআর মানে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স, ডিজিটাল এসএলআর ক্যামেরাতে এই মিরর এবং তার উপরে একটা পেন্টাপ্রিজম দেওয়া হচ্ছে। সেই পেন্টাপ্রিজমটার কাজ হচ্ছে ছবিটাকে আবার ঘুরিয়ে দেয় যাতে আপনি সোজা দেখতে পান। সিম্পল। মিররলেস ক্যামেরায় ওই পুরো ফাংশনটাই নেই, পুরো জিনিসটাই নেই। এখানে মিরর না থাকার জন্য ক্যামেরার সাইজ হয়ে গেছে ছোট এবং হালকা। অবভিয়াসলি সাইজ ছোট হচ্ছে, মিরর ইউনিট চলে যাচ্ছে, হালকা হচ্ছে, প্রিজম চলে যাচ্ছে, হালকা হচ্ছে। তো নো ডাউট যত হালকা ক্যামেরা তত আমরা ইজিলি ক্যারি করতে পারি, তত আমাদের কাজ করতে সুবিধা হবে। এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল মিররলেস এবং ডিএসএলআর এর মধ্যে পার্থক্য। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার 2 নম্বর কথা, নিকনের মিররলেস ক্যামেরা এখানে কতজন ইউজ করেন? একটু হাত তুলবেন। কতজন ইউজ করে না এটা কোশ্চেন গুলো না, কতজন ইউজ করেন? মোটামুটি সবাই। আচ্ছা, কতজন ইউজ, আচ্ছা ঠিক আছে ছেড়ে দিন, আমি মোটামুটি বুঝে গেছি সবাই নিকনের মিররলেস ক্যামেরা ইউজ করেন। তো আপনারা যে নিকনের মিররলেস ক্যামেরা কিনেছেন, কেন কিনেছেন? বেটার পারফরম্যান্সের জন্য। আর কি কারণে আপনি নিকনের মিররলেস ক্যামেরা কিনেছেন? আগে নিকন ইউজ করতাম, তাই প্রথম থেকে নিকন ইউজ করতাম, নিকনের থেকে লেন্স ছিল আবার, হ্যাঁ নিকন থেকে ইউজ করে গেলাম, অ্যাডাপ্টার যে পুরনো লেন্সগুলো কাজে লেগে যাবে এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু রিজন থাকতে পারে। কিন্তু আপনারা এটা জানেন কি যে নিকনের যে মিররলেস ক্যামেরাগুলো সেটার একটা সিরিজ আছে, মানে সেটাকে একটা সিরিজে আমরা বলে থাকি Z সিরিজ বা Z সিরিজ। এই Z সিরিজ বা Z সিরিজ নাম দেওয়ার পেছনে কারণটা কি এটা জানেন? জেড মানে সবচেয়ে শেষ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এক্সপেক্ট করে নিয়ে আনসারটা পাবো। ইংলিশ অ্যালফাবেটের সবচেয়ে লাস্ট লেটার হচ্ছে Z। আমরা বিশ্বাস করি এর পরে আর কিছু হয় না। ঠিক আছে, এবার বিশ্বাস করলেই তো হলো না। প্রশ্ন হতে পারে, ভাই আপনি বিশ্বাস করছেন তা দিয়ে আমার কি, কেনই বা বিশ্বাস করছেন যে এরপরে কিছু হয় না? নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে, আছে কি? এবার সেই কারণগুলো আমি বলবো যে কেন এটা জেড সিরিজ, কেন এই ক্যামেরাগুলোকে জেড সিরিজ হিসেবে ধরা হয় যে এরপর কিছু হয় না। আপনি লেন্স খুলে দেখেছেন তো? ক্যামেরাটা লেন্স লাগানোর সময় একটা লেন্স খুলতেই হয়। কিছু কিছু জিনিস আপনাকে দেখাই, খেয়াল করেছেন কিনা জানি না। আমি কিন্তু আবারও বলছি, আমার হাতে প্রচুর সময় আছে, আপনাদের আজকে আমি পুরো শেখানোর মুডে আছি। দেখতে পাচ্ছেন এটা কি? মাউন্ট রিংটা দেখতে পাচ্ছেন? ছোট না বড়? সবচেয়ে বড়, পুরো ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বড়। এত বড় মাউন্ট কোনো ক্যামেরায় নেই। এবার আপনি বলতে পারেন যে এত বড় মাউন্ট দিয়ে হবে ঠিক, মাউন্ট বড় করেছেন আপনাদের ব্যাপার। এত বড় মাউন্ট দিয়ে কি হবে? হবে অনেক কিছু। এই মাউন্টের ডায়ামিটার হচ্ছে 55 মিলিমিটার, 55 মিলিমিটার ডায়ামিটার, and this is the biggest mount in this entire industry. অন্য যে কোনো কম্পিটিশন ব্র্যান্ডের ক্যামেরা লেন্স খুলে দেখে নিতে পারেন। ঠিক আছে, এবার এই মাউন্টটা বড় হওয়াতে সুবিধা কি? প্রথম সুবিধা, সেন্সরটা দেখা যাচ্ছে ভিতরে। সেন্সরের প্রত্যেক কটা কোণা দেখা যাচ্ছে,
কোথাও কোনো গার্ড আছে, ব্লক আছে? আছে? নেই, পরিষ্কার দেখা যাচ্ছে। এবার যদি মাউন্টটার সাইজটা ছোট হতো, সেন্সর ব্লক হতো, আপনি একটা ক্যামেরা ইউজ করছিলেন এক্ষুনি, মাউন্টটা খুলে দেখে নিয়ে, মাউন্টটা খুলে এটার সাথে কম্পেয়ার করে দেখে নেবেন যে ওটাতে সেন্সরের কর্নারগুলো গার্ড। কেন বলছি কর্নারগুলো গার্ড হলে কর্নার রিফ্লেক্টিং হয়, সেটাকে ডিজিটালি বুস্ট করে মানে ম্যাচিং করা হয় যাতে দেখতে না বোঝা যায়। কিন্তু আমি তো মেকানিক্যালিও সেটা করতে পারি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর সবচাইতে ইম্পর্টেন্ট পয়েন্ট মাউন্ট বড় করার কিছু। আপনাকে যদি প্রশ্ন করি, আপনি এখনো অবধি আজকে অবধি সবচেয়ে কম এফ নাম্বারের লেন্স কি ইউজ করেছে? এটা কি লেন্স? 1.8 60mm। আপনারা কি লেন্স ইউজ করছেন? এটা কি লেন্স? 40 কত? f2। কি লেন্স ইউজ করেছেন এখনো অবধি সবচেয়ে কম এফ নাম্বারের? 1.4। আচ্ছা, 1.4 অ্যাপারচারের নিচে কোন লেন্স ইউজ করেছে? দেখেছেন? শুনেছেন তো? হ্যাঁ, অ্যাটলিস্ট শুনেছেন তো যে আছে। এক্সেলেন্ট। তো 1.4 এর নিচে 1.2 লেন্স আছে। অন্যান্য ব্র্যান্ডেরও আছে, নিকনেরও আছে। নিকনের 50mm 1.2 লেন্স অলরেডি লঞ্চ করেছে জেড মাউন্টের জন্য, ভীষণ ভালো লেন্স। আচ্ছা, 1.2 এর নিচে কোনো লেন্স আপনারা দেখেছেন? 0.9 এরকম কিছু নিকনের মানে ম্যানুয়াল লেন্স আছে। ম্যানুয়াল লেন্স না, ম্যানুয়াল লেন্স না, নিকনের নিকনের 0.95 অ্যাপারচারের লেন্স রিসেন্টলি লঞ্চ করেছে নিকন জেড মাউন্টের জন্য। এবং এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, জেড মাউন্ট ছাড়া 0.95 অ্যাপারচারের লেন্স কোনো কোম্পানি বাড়াতে পারবে না। নো ওয়ান। কেন পারবে না? এখানেই হচ্ছে ওই যেটা বললাম, জেড সিরিজ, এরপরে কিছু হয় না। এত বড় মাউন্ট তৈরি করার কারণটাই হচ্ছে এটা, যাতে আপনি ফাস্টার অ্যাপারচার লেন্স ইউজ করতে পারেন। ফাস্ট অ্যাপারচার লেন্স আপনারা নিজেরাই খুব ভালো করে জানেন যে কতটা ইম্পর্টেন্ট ফটোগ্রাফির ক্ষেত্রে, তাই নয় কি? আপনার নাম? আমার নাম সন্দীপ বর্মা। সন্দীপ। সন্দীপ বাবু, আপনি আর আমি একটা বিয়ে বাড়িতে গেছি। আমার কাছে এই লেন্সটা লাগানো আছে, ধরুন 24-120 f4। এটাও নতুন বেরিয়েছে কিন্তু 24-120 f4 লেন্স লাগানো আছে। আমি ছবি তুলছি, আপনিও ছবি তুলছেন, পোর্ট্রেট নিচ্ছি। অ্যাম্বিয়েন্ট লাইট, কোনো ফোটা ফোটা জ্বালানো নেই, অ্যাম্বিয়েন্ট লাইটে পোর্ট্রেট নিচ্ছি, ক্যান্ডিড মোমেন্ট হচ্ছি, ক্যান্ডিড পোর্ট্রেট নিচ্ছি। আমি ছবি তুলছি অ্যাপারচার 4-এ, সব থেকে মিনিমাম তো ওটাই আছে 4, তাই না? আপনার কাছে 58mm f0.95 লেন্স আপনি ধরুন কিনেছেন, আপনি ওটা ইউজ করছেন। এবার যেহেতু ছবি তুলছি, হাতে নিয়ে ছবি তুলছি, শাটার স্পিড আমি 250-তে রেখেছি যাতে সাবজেক্টের শেক ফেকগুলো না আসে, আমার নিজের শেকগুলো যাতে না আসে, ছবিটা শার্প হয়। 250-তে রেখেছি, আপনিও 250-তে রেখেছেন। আপনি 0.95-এ রেখে ছবি তুলছেন, আমি 4-এ রেখে ছবি তুলছি। আপনি শাটার আইএসও ইউজ করছেন 100, বেস, সব থেকে বেস আইএসও 100 ইউজ করছেন। আমাকে কত আইএসও ইউজ করতে হবে? একই লাইট কন্ডিশন, একই ক্যামেরা, আপনার কাছেও Z6 II আছে ধরুন, আমার কাছেও Z6 II আছে, প্রায় 2000 হিসেব প্রায় কেন, এটা তো একটা অ্যাকচুয়াল ক্যালকুলেশন আছে। কত স্টপ ডিফারেন্স হয় 0.95 থেকে 4, কত এক্সপোজার ভ্যালু ডিফারেন্স, ইভি স্টপ ডিফারেন্স। আমি বলছি 0.95 থেকে 1.2 1 স্টপ, 1.2 থেকে 1.4 2 স্টপ, 1.4 থেকে f2 1.8 বলে কোনো অ্যাপারচার হয় না কিন্তু, হ্যাঁ, ইভি অনুযায়ী। 1.4 থেকে f2 3 স্টপ, f2 থেকে f2.8 4 স্টপ, f2.8 থেকে f4 5 স্টপ। ঠিক আছে?
মানে আপনার আর আমার ক্যামেরার এক্সপোজার ডিফারেন্স 5 স্টপ। আপনি 100 আইএসও ইউজ করছেন, আমাকে কত আইএসও ইউজ করতে হবে? 100 থেকে 200 1 স্টপ, 200 থেকে 400 2 স্টপ, 400 থেকে 800 3 স্টপ, 800 থেকে 1600 4 স্টপ, 1600 থেকে 3200 5 স্টপ। আমি আর আপনি একই জায়গায় দাঁড়িয়ে একই ছবি তুলছি, একই ক্যামেরা দিয়ে একই শাটার স্পিডে, শুধুমাত্র এফ নাম্বারের ডিফারেন্সের জন্য আপনি 100 আমি 3200। ভেবে দেখেছেন? এই জন্যই আমরা বলি জেড সিরিজ। ঠিক আছে, 2 নম্বর পয়েন্টে আছে। কেন বলি আমরা জেড সিরিজ? তার 2 নম্বর পয়েন্ট, এই যে মাউন্টটা সিলভার কালারের, স্টিল কালারের মাউন্ট, এই মাউন্টের থেকে সেন্সরের যে ডিসটেন্সটা, দূরত্বটা দেখতে পাচ্ছেন? এই মাউন্টের থেকে সেন্সরের ডিসটেন্সটাকে আমরা টেকনিক্যাল টার্মে বলি ফ্লেঞ্জ ফোকাল ডিসটেন্স বা ফ্লেঞ্জ ব্যাক ডিসটেন্স। ঠিক আছে, এই মাউন্টের থেকে সেন্সরের দূরত্বটা কম বা বেশি হওয়ার জন্য অনেক কিছু হয়। কি কি হয় সেগুলোই বলছি। আপনি ডিএসএলআর ইউজ করছেন, আপনার এই ডিএসএলআর এ এই মাউন্টের থেকে সেন্সরের দূরত্বটা কতটা আপনি আইডিয়া করে বলতে পারবেন? এখানটায় আপনার মাউন্ট, এখানে আপনার সেন্সর, এই যে আই সিম্বল দেওয়া আছে, এখানটায় আপনার সেন্সর, এখানে মাউন্ট, তার মানে এতটা। আর আমার এই ক্যামেরাতে এখানে মাউন্ট, এখানে সেন্সর, মানে এতটুকু। এবার আমি সেটা কত এক্সাক্ট ইউনিট দিয়ে বুঝিয়ে দেবো। নিকনেরই ক্যামেরাতে, নিকনেরই ডিএসএলআর এ এই মাউন্টের থেকে সেন্সরের দূরত্ব 45.6 মিলিমিটার, 45.6 মিলিমিটার ফ্ল্যাশ ফোকাল ডিসটেন্স বলে এটাকে। আর নিকনেরই মিররলেস ক্যামেরাতে এটা মাত্র 16 মিলিমিটার, অনলি 16 মিলিমিটার। এবং নিকনের এই মিররলেস ক্যামেরার ফ্ল্যাশ ফোকাল ডিসটেন্স পুরো ইন্ডাস্ট্রিতে, এন্টায়ার ক্যামেরা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম। এবার এই ফ্ল্যাশ ফোকাল ডিসটেন্সটা কম হলে কি হবে? আপনি বলতে পারবেন, কাজে নিয়ে এসেছেন, কি হবে? লাইটটা বেশি পাওয়া যাবে। 1 নম্বর কথা, লাইটটা বেশি পাওয়া যাবে কিভাবে? লাইট কম ট্রাভেল করছে, কম দূরত্ব যাচ্ছে, লাইট লস হওয়ার সম্ভাবনা কম, লাইটটা বেশি পাবে, এটা একটা ফ্যাক্টর। ফুল সেন্সর ইউজ হবে। व्यवस्था लगना वर्कशॉप, लगना वर्कशॉप, ठीक है? मैं 5 बजे तक फ्री हो जाऊंगा। 2 নম্বর, ডেপথ অফ ফিল্ড জানেন কি? হোয়াট ইজ ডেপথ অফ ফিল্ড? কেউ বলতে পারবেন? আরে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ডেপথ অফ ফিল্ড কি? খুব বেসিক কোয়েশ্চেন। ক্লিয়ারিটি অফ পিকচার, ডেপথ অফ ফিল্ড, ফোকাস এরিয়া, ফোকাস এরিয়া, হ্যাঁ ফোকাস ফোকাস এরিয়া, এরিয়া, ফোকাস এরিয়া, রাইট রাইট, একদম ঠিক। ডেপথ অফ ফিল্ড হচ্ছে কি বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা বলছি, কিন্তু তার আগে বলি ডেপথ অফ ফিল্ড হচ্ছে আমার ফোকাসের কতটা এরিয়া ফোকাস থাকে। ধরুন আজকে কথার কথা বলছি, আমি আপনার ফেসে ফোকাস করেছি, আমি এমন ভাবে ডেপথ অফ ফিল্ডটাকে সেট করেছি যাতে আপনার ফেসটা ফোকাসে থাকে, আপনার পেছনে যিনি বসে আছেন উনিও ফোকাসে থাকে। আবার সেটাকে আমি চেঞ্জ করে এমন করলাম যে আপনার ফেসটা ফোকাসে আছে, আপনার পেছনে যিনি আছেন তিনি আউট অফ ফোকাস হয়ে গেছেন, ব্লার হয়ে গেছেন। তো প্রথম ক্ষেত্রে যখন দুজনেই ফোকাসে আছেন সেটা গ্রেট ডেপথ অফ ফিল্ড, গ্রেটার ডেপথ অফ ফিল্ড, বড় ডেপথ অফ ফিল্ড। আর যখন পেছনে আউট অফ ফোকাস হয়ে গেছে সেটা শ্যালো ডেপথ অফ ফিল্ড, শ্যালোয়ার ডেপথ অফ ফিল্ড। ঠিক আছে? ডেপথ অফ ফিল্ড ডিপেন্ড করে 3টে ফ্যাক্টরের। প্রথম ফ্যাক্টর এফ নাম্বার, 2 নম্বর ফ্যাক্টর ফোকাল লেন্থ অফ দ্য লেন্স, লেন্সের ফোকাল লেন্থ যত বাড়বে ডেপথ অফ ফিল্ড তত শ্যালো হবে। মানে আপনি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করছেন, বেশি এরিয়া ফোকাসে থাকবে, যত টেলির দিকে যাবে ফোকাসটার এরিয়াটা কমবে, ব্লার বেশি হবে। ঠিক আছে? তাহলে 1 নম্বর হচ্ছে এফ নাম্বার, এফ নাম্বার যত কমাবেন
তত আপনার ডেপথ অফ ফিল্ডটা শ্যালো হবে, পেছনে বা সামনে ব্লার বেশি হবে। আর একটা হচ্ছে ফোকাল লেন্থটা যত আপনি বাড়াবেন তত আপনার ডেপথ অফ ফিল্ডটা শ্যালো হবে। এবার আসছে 3 নম্বর ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা এটার সঙ্গে রিলেটেড। 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে ডিসটেন্স ফ্রম ক্যামেরা টু সাবজেক্ট। ক্যামেরা থেকে সাবজেক্টের দূরত্ব কতটা, যত কমবে তত ডেপথ অফ ফিল্ড কমবে, শ্যালো হবে। এবং এই কম ফ্লেঞ্জ ফোকাল ডিসটেন্স হওয়ার জন্য আমরা সাবজেক্টের অনেক কাছে গিয়ে ছবি তুলতে পারবো। ধরুন কথা আমার কাছে এই লেন্সটা, এটা কিট লেন্স তো, সব ক্যামেরার সাথে দেয় 24-70। এই লেন্সটাকে আমি ধরুন এই ক্যামেরাতে লাগাবো 24-70 f4 কিন্তু এটা এই 24-70 f4 লেন্সটা অ্যাপারচার 4 এ আমি অতটা ব্যাকগ্রাউন্ড ডিফোকাসিং তো পাবো না, নিশ্চয়ই পাবো না। আর 2 নম্বর কথা, যেহেতু এটা 24-70 f4 লেন্স, তো আমি যদি 70 এ রাখি তাহলে আমাকে একটা মিনিমাম ডিসটেন্স থেকে তো ফোকাস করতে হবে। আপনারা ডিএসএলআর এ 24-70 টাইপের কোনো লেন্স ইউজ করেছেন, ধরুন 70 মিলিমিটার রেখেছি, আমাকে তো একটা মিনিমাম ডিসটেন্স থেকে আমি তো এত কাছে গিয়ে ফোকাস করতে পারবো না, তাই না? হবে না ডিএসএলআর এর ক্ষেত্রে বলছি। কিন্তু এখানে ফ্লেঞ্জ ফোকাল ডিসটেন্স কম হওয়ার জন্য আমরা চাইলে পরে অনেক কাছে গিয়ে ফোকাস করতে পারি। এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। 24-70 f4 লেন্স এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? এটা একটা বানানো রিবিল্ড করা আছে। কালার কোড এর কালার আছে। যাই হোক, আমি এটা দেখিনি, পরে আমি সেটা দেখছি। 24-70 f4, এটা 24, এটা 70। এবার আমি 70 এ রাখলাম, 70। আমাকে একটা মিনিমাম ডিসটেন্স থেকে ফোকাস করতে হবে। ধরুন আমি মিনিমাম ডিসটেন্স, আমার সাবজেক্ট ওখানটায় আছে ল্যাপটপের উপর, ঠিক আছে? ফোকাস হলো বা এই তোমার ক্যামেরাটা যেখানে রাখা আছে ইজিলি ফোকাস হচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার সাবজেক্টের আমি আরো কাছে গেলাম, ঠিক আছে? সাবজেক্টের একটু কাছে গিয়ে আমি ফোকাস করলাম, ফোকাস হচ্ছে একটু সেন্টার হয়ে। এবার আমি যদি মনে করি যে সাবজেক্টের আমি আরো কাছে গিয়ে ফোকাস করব, তবে কি ফোকাস হবে? ধরুন এখানে আমার সাবজেক্ট এই হাতে ফোকাস হলো, 70 রেখেছি কিন্তু এটা ডিএসএলআর হবে না। 70 রেখেছি। কতটা ডিসটেন্স আমার হাতের থেকে আমার ক্যামেরা? 1 মিটার, ম্যাক্সিমাম 10 ইঞ্চি। এবার আরেকটু কাছে নিয়ে আসি, হলো ফোকাস? হলো তো? আমি এবার ডিফোকাসিংটা দেখাই, কত সুন্দর ডিফোকাসিং হয়। আমার হাত এই ফোকাস করেছি, এবার ছবি তুললাম, পেছনের বুকেটা দেখি, এটা অ্যাপারচার 4 এ তোলা, f4। এখানে ফোকাস, আগে পেছনে পুরো আউটার ফোকাস। এটা হচ্ছে ফ্লেঞ্জ ফোকাল ডিসটেন্স কম হওয়ার অ্যাডভান্টেজ। নেহা, শুভদীপকে একটু ডেকে দিস, হ্যাঁ, আর বলিস যে টিভির যে লোকটা ছিল ওনাকে একটু ডাকতে, কেননা এটা ওই তো আমরা জি সিরিজ বা জেড সিরিজকে আলটিমেট বা এরপরে কিছু হয় না বলছি, তার দুটো প্রধান কারণ আমি কিন্তু দেখালাম। এক হচ্ছে মাউন্ট, এক হচ্ছে ফ্লেঞ্জ ব্যাক ডিসটেন্স। এবার ধরুন আপনারা একটা বিয়ে বাড়িতে ছবি তুলতে গেছে,
বলছি এটা কালারটা কেমন হয়ে গেছে এটা এই HDMI পোর্টটা চেঞ্জ করার পরে বলছি আচ্ছা, তো আমরা দেখলাম যে নিকনের Z সিরিজ বা Z সিরিজকে কেন আমরা বলছি যে এরপরে কিছু হয় না। দুটো কারণ দেখালাম, এক হচ্ছে মাউন্ট আর দ্বিতীয় হচ্ছে ফ্লেঞ্জ ফোকাল ডিসটেন্স। এবার একটা বিয়ে বাড়িতে আপনি ছবি তুলতে গেছেন, আপনার কাছে এই লেন্সটা আছে, আপনি নতুন কিনেছেন Z6II, তার সাথে 24-70 কিট লেন্স, আপনি একাই আছেন তো, আপনাকে গ্রুপ ছবি নিতে হবে, পোর্ট্রেট নিতে হবে, ক্লোজ আপ নিতে হবে, আঙ্কেল ছবি নিতে হবে, ওই প্রদীপের ছবি নিতে হবে, অনেক কিছু নিতে হবে। আপনার কাছে একটাই লেন্স, পসিবল তো? একটা লেন্স দিয়ে আমি ওয়াইড অ্যাঙ্গেলে গ্রুপ ছবি নিতে পারছি, 70 নিয়ে গিয়ে পোর্ট্রেট নিতে পারছি, কাছে নিয়ে গিয়ে ক্লোজ আপ নিতে পারছি, সবই করতে পারছি। একটা লেন্স অল পারপাস, সামান্য কিট লেন্স। এই সামান্য কিট লেন্সটাও কিন্তু সামান্য নয়, এটা অল থ্রু f4 লেন্স, এবং অল থ্রু f4 হওয়ার জন্যই কিন্তু কোয়ালিটি পাই আমরা। বোঝা গেল? এবার আমি কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করব। তার আগে আমি একটা জিনিস জাস্ট জানতে চাইছি আপনাদের মধ্যে থেকে, যারা পরে এসেছেন তাদের সাথে এখনো আসছেন, আচ্ছা সামনে ফাঁকা আছে, চাইলে ক্যামেরাগুলো বের করে নিতে পারেন। মানে আমি বোঝাবো, এখানে মেনু দেখিয়ে দেখিয়ে তো রিলেট করতে পারবেন। আপনাদের কাছে একটা প্রশ্ন আছে ছোট্ট, যে আপনারা যখন ছবি বা ভিডিও করছেন বিয়ে বাড়িতে, সব থেকে বেশি চ্যালেঞ্জ কোন জিনিসটাতে ফেস করছেন? যে এটা করতে আমার সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, যে কেউ বলতে পারে, কোনো অসুবিধা নেই। কালার, আচ্ছা একটা গেল কালার। আমি তাহলে সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো, সেই জন্য কি বলছি? হ্যাঁ, লাইট লাইট, লাইট মানে লাইটটা একটু বেরিয়ে যাচ্ছে, সাদা পাল্লা সাদার ভাবটা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, বিভিন্ন রকম লাইট থাকে, আচ্ছা সাদার ভাবটা বেশি হয়ে যাচ্ছে। আর ফোকাস, আচ্ছা ভিডিওর ক্ষেত্রে ফোকাস, কি প্রবলেম হচ্ছে ভিডিওর ক্ষেত্রে ফোকাসে? আপনি শুরু করলেন না, আপনি পাশের জনকে আবার খোঁজাচ্ছেন কেন? আপনি বলুন। ফোকাসটা আমার প্রবলেম হয়, কিন্তু ভিডিওতে আমি করি না, তো ওই জন্য আমি জানি না ভিডিও ক্লিপ লো লাইট, আপনি তো বললেন ভিডিও লো লাইটে ফটোগ্রাফিতে প্রবলেম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এই তো এসে বসলো এখন সবাই। আচ্ছা ঠিক আছে, চলো 5 মিনিটের একটা ব্রেক। সবাই বলছে নাকি চা বাইরে ওয়েট করছে, তাহলে চা খেয়ে চাটা খেয়ে একটু just ততক্ষণে বাইকটা একটা